আসসালামু আলাইকুম বন্ধুরা। সো পূর্ববর্তী ভিডিওতে আমরা কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ সম্পর্কে জেনেছি এবং তার পদ্ধতি সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি মোট দুটি এই ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি, আরেকটি হলো গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। আমরা এই ভিডিওতে মূলত এই গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি সম্পর্কে জানব। গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি কোনো বিশেষ ক্ষেত্রে বিশেষ লক্ষ্য অর্জনের জন্য ঋণের উদ্দেশ্য ও ব্যবহারের প্রতি খেয়াল রেখে ঋণ নিয়ন্ত্রণের যে সকল পদ্ধতি ব্যবহার করা হয় তাকে নির্বাচনমূলক পদ্ধতি বলে। আবারও আমরা দেখি, কোনো বিশেষ ক্ষেত্রে বিশেষ লক্ষ্য অর্জনের জন্য কি বলা হয়েছে, একটি বিশেষ ক্ষেত্র ধরে নেই, মনে করো আলু চাষি বা আলু চাষ, বিশেষ ক্ষেত্রে বিশেষ লক্ষ্য অর্জনের জন্য আলু চাষের উৎপাদন বৃদ্ধি। দেখো, একটি বিশেষ ক্ষেত্র কি আলু চাষ বা এই যে এটি হচ্ছে চাষ, এখানে এই বিশেষ ক্ষেত্রে বিশেষ লক্ষ্য অর্জন কি, এইবার দেশে আমাদের আলু যে চাষ সেটার উৎপাদন বৃদ্ধি করতে হবে। উৎপাদন বিশেষ লক্ষ্য অর্জন। তো আমাদের একটি বিশেষ ক্ষেত্র আমরা পেয়েছি অলরেডি আলু চাষের, এবং আরেকটা ছিল বিশেষ লক্ষ্যটি কি, উৎপাদন বৃদ্ধি করতে হবে। ঋণের উদ্দেশ্য ও ব্যবহার। এইবার দেখো, কেন্দ্রীয় ব্যাংক দেখলো যে এই বছর আমাদের বাজারে আলু শর্টেজ হওয়ার চান্স আছে। তো যেহেতু তারা এটা অ্যাজুম করতে পারছে, তারা কি করবে, তারা চাইবে কিন্তু কৃষকরা বেশি বেশি আলু চাষ করুক। তো কৃষকদের বললে কি তারা চাষ করবে? চাইলে কি করা যায়? তাদের কিন্তু আর্থিক সহায়তা প্রয়োজন হবে। তখন কেন্দ্রীয় ব্যাংক কি করবে, বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলে দিবে যে তোমরা কাজ করো, তোমাদের যে মোট ঋণ তার অ্যাটলিস্ট 2.5% আলু চাষিদেরকে ঋণ দাও। অর্থাৎ তোমরা যদি 100 কোটি টাকা ঋণ দিয়ে থাকো, তোমরা এর মধ্যে 2.5 কোটি টাকা আলু চাষিদেরকে ঋণ দিয়ে থাকবে। সো দেখো, তারা কেন্দ্রীয় ব্যাংক কিন্তু একটি পদ্ধতি ফলো করছে এবং এর ফলে একটি বিশেষ ক্ষেত্রে একটি বিশেষ লক্ষ্য অর্জনের জন্য কিন্তু কাজটি করছে। সো এই যে প্রসেস, যে একটি নির্দিষ্ট ক্ষেত্রে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যখন কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে, তাকেই বলা হয় গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। এবার দেখি এর অনেক ক্লাসিফিকেশন আছে, আমরা দেখব। তো প্রথমেই দেখো, ঋণের বরাদ্দকরণ নীতি। এই যে দেখো, আমি যে মাত্র উদাহরণ দিলাম, এটি একটি ঋণের বরাদ্দকরণ নীতি, যে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলে যায় যে তোমরা উক্ত খাতে বেশি ঋণ দিবে। বা কেন্দ্রীয় ব্যাংক বললো, দেশে গত বছর আমাদের দেশে প্রচুর পরিমাণ চিংড়ি এক্সপোর্ট হয়েছে এবং এর ফলে আমাদের দেশে অনেক লাভ হয়েছে, বৈদেশিক মুদ্রা অর্জন হয়েছে। সো এইবার আমরা আরো বেশি চিংড়ি উৎপাদন করে সেখান থেকে আমরা আরো বেশি চিংড়ি রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা উপার্জন করব। সো এর জন্য কি করতে হবে, চিংড়ি উৎপাদন বাড়াতে হবে এবং তার ফলে কি করতে হবে, চিংড়ি যে চাষি আছে তাদেরকে কিন্তু অধিক ঋণ দিতে হবে। সো কেন্দ্রীয় ব্যাংক বলবে প্রত্যেক ব্যাংকে ডেকে, দেখো তোমাদের মোট যে ঋণের তোমরা 5% তোমরা চিংড়ি চাষিদেরকে দিয়ে দাও। তোমরা বাধ্যতামূলকভাবে দিবে এবং জাস্ট তাদের অর্ডার দিয়ে দিবে এবং বলে দিবে যে আমাদের উদ্দেশ্য এটি, আমরা এই উদ্দেশ্য করছি। তো তখন বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু চিংড়ি চাষিদেরকে তাদের মোট যে ঋণ, যদি তারা 5%, তারা মোট 50 কোটি টাকা ঋণ দেয়, তাহলে তারা এর মধ্যে থেকে 2.5 কোটি টাকা কিন্তু সেই চিংড়ি চাষিদেরকে ঋণ দিবে। তো এইভাবে ঋণের যে একটি নির্দিষ্ট পরিমাণ বরাদ্দ করে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এই গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি খাটাতে পারে। সো এটা হলো ঋণের বরাদ্দকরণ নীতি। আচ্ছা, ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ। দেখা গেল বাজারে ঋণের পরিমাণ বেড়ে গিয়েছে। তো আমরা কিন্তু আগে জেনেছি যে ঋণ নিয়ন্ত্রণ মানে কি, বাজারে ঋণের পরিমাণ কাম্য স্তরে রাখা। যদি দেখা যায় ঋণের পরিমাণ কমে গিয়েছে, তাহলে কি করবে, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলবে তোমরা বেশি করে ঋণ দাও। আর যদি এমন হয় বাজারে ঋণের পরিমাণ বেড়ে গিয়েছে, তাহলে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বলবে তোমরা ঋণের পরিমাণ কমিয়ে নিয়ে আসো। সো আর এটি কেন করে, যখন বাজারে ঋণের পরিমাণ বেশি হয়, অর্থাৎ ঋণ বেশি হলে কি হবে,
জনগণের হাতে কিন্তু অধিক পরিমাণের অর্থ থাকবে বা ক্যাশ অর্থ থাকবে। অর্থ থাকলে কি হবে? মুদ্রাস্ফীতি হবে। মুদ্রাস্ফীতির ফলে কিন্তু পণ্যের বাজার মূল্য বেড়ে যাবে। তো যাই হোক, ঋণ নিয়ন্ত্রণ কেন, এটা তো একটি ভিন্ন ডিসকাশন। সো ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ আমরা এখানে ছিলাম। দেখা যায় বিভিন্ন ব্যাংক কিন্তু তার ভোক্তাদের মনে করো গাড়ির জন্য লোন দেয় বা বাড়ি কেনার জন্য লোন দেয় বা বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস কেনার জন্য লোন দেয়। তো যদি কোনো কারণে দেখা যায় যে এই ঋণের পরিমাণ বেশি হয়ে গেছে এই সেক্টরে, তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বলতে পারে তোমরা ভোক্তাদেরকে ঋণ দিতে এটি এখন কমিয়ে দাও। হয়তো আগের নিয়ম ছিল মোট 100 টাকার পণ্যের মধ্যে তারা 40% ঋণ দিবে, এখন কেন্দ্রীয় ব্যাংক বলো 40% কাটা, তোমরা এখন বলবো আমরা সর্বোচ্চ 25% ঋণ দিব। সো যখন এই সাহায্যের পরিমাণ কমে যাবে, ভোক্তারা কিন্তু অনেকেই তখন ঋণ নিয়ে পণ্য কিনতে বা বিভিন্ন জিনিস কিনতে কিন্তু একটু আগের মতো ইচ্ছুক থাকবেন, একটু অনিচ্ছুক ফিল হবে তাদের, বা আগের মতো কিন্তু অনিচ্ছা তৈরি হবে। আবার মনে করো এখানে ঋণের পরিমাণ কমে গেল বা মনে করো জনগণ কিনতে পারছে না, তখন কেন্দ্রীয় ব্যাংক কি বলবে? বাণিজ্যিক ব্যাংকগুলোকে তোমরা আগে এই যে বিভিন্ন ভোগ্য পণ্যের জন্য ঋণ দিতা বা ভোক্তা ঋণ দিতা, আগে 40% দিতা, এখন তোমরা সেটিকে বাড়িয়ে 55% করো। সো কি হবে? যখন জনগণ দেখবে বা ভোক্তারা দেখবে আগে আমরা মাত্র 40% ঋণ পেতাম, এখন আমরা 55% পর্যন্ত পাচ্ছি, তো তারা কিন্তু উৎসাহ পাবে ঋণ নিয়ে বিভিন্ন পণ্য কেনার। সো এইভাবে এই হার কম বেশির মাধ্যমে কিন্তু ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ করা যায়। জামানত ঋণের প্রান্তিক হার পরিবর্তন। মনে করো আগে একজন ভোক্তা 100 টাকার একটি পণ্য বন্ধক রেখে কি করতো? তারা হয়তো আগে 65 টাকা ঋণ দিত। ধরে নাও একজন গ্রাহকের একটি 100 টাকার একটি সম্পত্তি আছে, সেটি তারা মনে করো বন্ধক রেখে 65 টাকা ক্যাশ পেলো বা ঋণ পেলো। সো 100 টাকার বিনিময়ে সম্পত্তি বন্ধকের বিনিময়ে কত টাকা পাচ্ছে? 65। মনে করো বাজারে ঋণের পরিমাণ বেড়ে গিয়েছে, এবার কেন্দ্রীয় ব্যাংক বললো বাণিজ্যিক ব্যাংকগুলোকে তোমরা 100 টাকার বিনিময়ে সর্বোচ্চ 52% ঋণ দাও বা 52 টাকা দাও। সো কি হবে? আগে পেত কিন্তু জনগণ 65, এখন পাচ্ছে 52। তো স্বাভাবিকভাবেই কিন্তু তারা নিরুৎসাহিত হবে ঋণ নিয়ে কিছু কেনার জন্য বা কিছু করার জন্য। আবার যদি উল্টা কাজটা, সো যখন নিরুৎসাহিত হবে তারা ঋণ কম নিবে, বাজারে ঋণের পরিমাণ কমে যাবে। আবার কেন্দ্রীয় ব্যাংকগুলো উল্টা, তোমরা আগে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বললো তোমরা আগে 100 টাকার বিনিময়ে 65 টাকা দিতা, এখন তোমরা সেটিকে বাড়িয়ে 80 টাকা করো। তো যখন জনগণ দেখবে আমরা 100 টাকার ঋণ বন্ধকের বিনিময়ে আগে পেতাম 65 টাকা, এখন আমরা 100 টাকার সম্পত্তির বিনিময়ে পাচ্ছি 80 টাকা, তারা কিন্তু বেশি ঋণ নেবে এবং বাজারে কিন্তু ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে। এরপরে প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ। তো এটি আসলে কি, মাঝে মধ্যে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নির্দেশ কিন্তু প্রদান করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে, এবং যদি কোনো ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক উক্ত নির্দেশ না মানে, তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে শাস্তি প্রদান করতে পারে যে তোমাদেরকে যে আমরা কম হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ দিতাম, এখন তোমাদেরকে সেই ঋণ দিব না, বা তোমরা আগে প্রতি মাসে তোমাদের সাপ্তাহিক জমার উপরে 19.5% জমা রাখতে, তোমরা মোট ক্যাশ বা নগদ সম্পত্তি বা বিভিন্ন সিকিউরিটিজ মিলে, এখন তোমরা মোট 30% টাকা জমা রাখবা। তো যখন এরকম বিভিন্ন প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ করে বিভিন্ন শাস্তি প্রদান করবে বা বিভিন্ন পার্টিকুলার কোনো ব্যাংকে বিভিন্ন নির্দেশ দিবে, হয়তো তাদের শাস্তি দিল এই যে আগে 19.5% রাখতে, এখন তাদের 30% রাখতে হবে। সো কি হবে? তাদের কাছে ক্যাশ টাকা কম থাকবে এবং তারা কিন্তু বাজারে ঋণ কম দিতে পারবে। তো এই পদ্ধতির মাধ্যমে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নির্দিষ্ট ব্যাংকের এই ঋণ নিয়ন্ত্রণ করতে পারে, ঋণ প্রদানের ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারে। নৈতিক প্রয়োজনের ক্ষেত্রে হয় কি, কেন্দ্রীয় ব্যাংক সবাইকে ডাকে। মনে করো মোট 50টি ব্যাংক আছে বা তালিকাভুক্ত ব্যাংক, সবাইকে ডাকে, ভাই সবাই একটু আসেন, আমাদের মিটিং আছে। সেখানে বলো দেখেন গত বছর বন্যা হয়েছে, বন্যার ফলে কিন্তু সব যে ধান চাষি ছিল তাদের কিন্তু সব ধান নষ্ট হয়ে গিয়েছে। সো তারা যেমন এই বছর ক্ষতির সম্মুখীন হয়েছে, ঠিক একইভাবে এই বছর কিন্তু দেশে ধানের পরিমাণ অনেক কম হবে। সো আপনাদের উচিত তাদেরকে একটু সাহায্য করা। সো দেখো, ঋণের বরাদ্দকরণের ক্ষেত্রে কিন্তু বলে দিয়েছিল যে আপনারা পার্টিকুলার ক্ষেত্রে আপনাদের মোট ঋণের এত% দিতে বাধ্য থাকবেন, কিন্তু এইখানে এসে কি বলছে, তারা জাস্ট বলছে ভাই এবার তো দেশের অবস্থা ভালো না, তো আমাদের উচিত এদেরকে সাহায্য করা। সো
এইভাবে কিন্তু তাদেরকে নৈতিকভাবে প্ররোচনা করা হচ্ছে। এবং তখন কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো চিন্তা করবে, আচ্ছা আমাদের কেন্দ্রীয় ব্যাংক ডাকলো, ডেকে কথা বললো, তো আসলেই তো অবস্থা খারাপ দেশের, আমাদের সাহায্য করা উচিত। তো তারা কি করলো, আগের চেয়ে একটু বেশি পরিমাণে ঋণ প্রদান করলো। বা ঠিক উল্টাভাবে বললো যে কেন্দ্রীয় ব্যাংক দেখেন এই বছর কিন্তু প্রচুর পরিমাণে পাট উৎপাদন হয়েছে এবং সেই পাট ব্যবহার করে এবং রপ্তানির পরেও কিন্তু অনেক পাট নষ্ট হচ্ছে, সো আপনাদের উচিত একটু কম ঋণ দেওয়া, সো দ্যাট পাট কম উৎপাদন হয়। ঠিক একইভাবে কিন্তু তারা কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো কি করবে, আচ্ছা যেহেতু পাট অনেক বেশি উৎপাদন হয়ে গিয়েছে, এখানে আমরা ঋণ কম দিয়ে আমরা অন্য খাতে ঋণ দিই। এইভাবে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নৈতিক প্ররোচনার মাধ্যমেও কিন্তু ঋণ নিয়ন্ত্রণ করে। আর প্রচারণা পদ্ধতি কি, কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ম্যাগাজিনে বা তাদের কিন্তু বিভিন্ন বিষয়ে তারা প্রতিবেদন প্রকাশ করে এবং সেখানে বলে আমাদের দেশের ইকোনমি অবস্থা কি, এই খাতের ভালো অবস্থা, এই খাতের খারাপ অবস্থা। এবং সেসব প্রতিবেদন থেকে কিন্তু বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলো দেখা, আচ্ছা তারা এই প্রতিবেদন তৈরি করেছে এবং দেখা যাচ্ছে এই খাতে অবস্থা খুব খারাপ, তো আমাদের ওই খাতের লোন দেওয়া উচিত। এইভাবে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট খাতের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। সো এই যে ছিল কিছু পদ্ধতি যার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট খাতে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এবং এর বাদে আরো অনেক পদ্ধতি আছে, বাট এগুলো হচ্ছিল গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতির মধ্যে কিছু ফেমাস পদ্ধতি আর কি। সো বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।